মির্জা আব্বাস ও পাটোয়ারির আসনের ভোট পুনর্গণনা নিয়ে যে তথ্য দিল নির্বাচন কমিশন, সংসদেই যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এবং সবশেষে দেখবেন ভোট গণনায় কারচুপি হয়েছে, জামায়াত আমিরের কঠোর বার্তা, রাজপথে নামছে ১১ দলীয় জোট, যে বার্তা দিলেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকেই আলোচনার শীর্ষে ছিল ঢাকা ৮ আসন। প্রথম দিকে এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। পরে শহীদ ওসমান হাদির শূন্যতা পূরণের জন্য এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। আর মনোনয়ন পাওয়ার পরই নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন এই তরুণ এনসিপি নেতা। এবারের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ, সবার চোখ যেন আটকে ছিল ঢাকা ৮ আসনের দিকে। অনেকেই ধারণা করেছিলেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি ভোটের মাঠে নানা কথা বলে সমালোচনায় এলেও ভোটারদের সমর্থন পাবেন না। কিন্তু ভোটের দিনই সবার সে ধারণা পাল্টে যায়। প্রথম দিকে ভোট গণনায় দেখা যায় বেশ কিছু কেন্দ্রে মির্জা আব্বাসের চেয়েও অনেক গুণ ভোটে এগিয়ে রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। শুরুর দিকে এমন ফলাফল দেখে সাধারণ মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় শুধু নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে অসংখ্য মানুষ পোস্ট দিচ্ছেন। তবে সব কেন্দ্রের ফলাফল হাতে না আসায় কেউ কাউকে বিজয়ী ঘোষণা করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো ভেবেছিলেন যে পাটোয়ারির কাছেই হয়তো পরাজিত হতে চলেছেন মির্জা আব্বাস। আর সেই কারণেই ভোট গ্রহণ শেষ হতেই আসনটির ভোট গণনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির সমর্থকদের মধ্যে। তাই উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে পাল্টাপাল্টি অভিযোগ জানান। তাদের দুজনের পক্ষে বিপক্ষে বিভিন্ন জনমত দেখা গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যদিও শেষ পর্যন্ত বেসরকারিভাবে মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করা হয়, আর তাতে আসনটির ভোট পুনর্গণনার দাবি তোলে এনসিপি। ফলে সবাই অপেক্ষায় ছিল এবার বোধহয় ঘুরতে চলেছে পাশার দান। তবে সাধারণ মানুষের সে আশা হয়তো আর পূরণ হবে না। শুক্রবার রাতে এ আসনের ভোট পুনর্গণনা নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, ভোট পুনর্গণনার সুযোগ নেই, আর তাতে হতাশ হয়েছেন ভোট পুনর্গণনায় আগ্রহী বহু মানুষ। হিসাবটা মিলছে না, মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরুদ্দিন পাটোয়ারি। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গল্প এখানেই শেষ, কিন্তু ব্রেকিং নিউজ হল নাসিরুদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি। কারণ গত নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটের দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসাবে শপথ নিতে যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রথমেই ঢাকা ৮ আসনের ব্যাটেলফিল্ডের দিকে একটু তাকানো যাক। মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার ছিল হাজার হাজার কোটি টাকা এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল শুধুই সাহস আর তারুণ্য। বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস অন্তত ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতে যাবেন। কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে। মাত্র ৩ থেকে ৪ হাজার ভোট। এটি কোনো পরাজয় নয়, এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে নাসিরুদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন তা প্রমাণ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্পকে খুঁজতে চেয়েছে। তবে এই আসনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস তার গৌরব সমুন্নত রেখেছেন। নাসিরুদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গতকালের গণভোট। জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে থাকবে ৩০০ আসন এবং উচ্চকক্ষে থাকবে ১০০ আসন। নিম্নকক্ষের সরাসরি ভোটে জিততে হয়, যা পেশি শক্তি আর টাকার খেলা। কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। অর্থাৎ সারা দেশে এনসিপি যদি ৫% ভোট পেয়ে থাকে, তাহলে এই মোট ১০০ আসনের মধ্যে এনসিপির ৫ জন যাবে উচ্চকক্ষে। এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে।
আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি সেই তালিকার ১ নম্বরে আছেন। সুতরাং নিম্ন কক্ষে থাকবেন মির্জা আব্বাস, কিন্তু উচ্চ কক্ষে থাকতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসির উদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ শুনতে যাচ্ছে। উচ্চকক্ষ মূলত আইন পর্যালোচনার ভূমিকা পালন করবে। নিম্নকক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। এখানেই নাসির উদ্দিন পাটোয়ারির আসল কারিশমা দেখা যাবে। তিনি শুধু একজন এমপি হিসেবেই যাচ্ছেন না, তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে। এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যখন উচ্চকক্ষে বসবেন, তখন তার কাজ হবে রাষ্ট্র সংস্কারের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা। পুলিশ সংস্কার, সংবিধানের গণতান্ত্রিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা, এই বিষয়গুলোতে নাসির উদ্দিনের গভীর পড়াশোনা ও ভিশন রয়েছে। সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না, বরং ডাটা ও তথ্যের ভিত্তিতে কথা বলবেন। তার এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স বা বুদ্ধিভিত্তিক রাজনীতি সংসদের মান অনেকটাই বাড়িয়ে দেবে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন। তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। ঢাকার রাজনীতি তার নখদর্পণে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি নতুন প্রজন্মের প্রতিনিধি, যার রক্তে আছে পরিবর্তনের স্পৃহা। একই এলাকার এই দুই নেতা একজন নিম্নকক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউশন তৈরি হবে। মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করবেন, আর নাসির উদ্দিন পাটোয়ারি তার তারুণ্যের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন। এটি গণতন্ত্রের সৌন্দর্য। নাসির উদ্দিন পাটোয়ারির সংসদে যাওয়া প্রমাণ করে বাংলাদেশের মেধার রাজনীতির দিন শুরু হয়েছে। তিনি হেরে গিয়েও হারেননি। এই সামান্য ভোটের ব্যবধান তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং জুলাই সনদ তাকে শোষণমুক্তভাবে সংসদে নিয়ে আসছে। বিএনপি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকারই বা কেমন হবে? এটা নিয়েই এখন কৌতূহল বিএনপির অন্দরমহল থেকে সাধারণ মানুষের মাঝেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। দলটির বিভিন্ন সূত্র এবং অভ্যন্তরের কানাকানিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এটা সবারই জানা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রয়েছে জটিল সব সমীকরণ। তারপরও সহজভাবে বললে বলা যায় রাষ্ট্রপতি, স্পিকার, উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানের নাম বেশি উচ্চারিত হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার আর উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে। মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা এবং তরুণরা। থাকবেন বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রী, যারা সংসদ সদস্য নির্বাচিত হননি কিন্তু সুযোগ পাবেন মন্ত্রিপরিষদে। আকারের উপর নির্ভর করবে কতজন সুযোগ পাচ্ছেন মন্ত্রিপরিষদের তালিকায়।